প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভিউজে। আপনাদের সঙ্গে আছি শামীম আল আমিন। যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমরা দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ঘাড়ে ব্যথা এবং ঘাড়ে ব্যথা হওয়ার কি কারণ আছে এবং হলে কি করতে হবে, এটি নিয়ে কথা বলবেন ডক্টর অফ ফিজিক্যাল থেরাপি এবং একই সাথে অ্যাক্টিভ হিলিং নামে যে প্রতিষ্ঠানটি আছে নিউ ইয়র্কের, এটির প্রেসিডেন্ট এবং সিইও ডক্টর ইমরুল কবির। আমরা স্বাগত জানাচ্ছি ইমরুল কবির আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। একই সঙ্গে আমাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবেন, যেটি হচ্ছে আপনারা আইটি ক্ষেত্রে যারা চাকরি প্রত্যাশী হন, ইন্টারভিউ কিভাবে দিতে হবে এবং ইন্টারভিউ দেওয়ার কৌশল, এটি খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ইন্টারভিউর উপরে কিন্তু শুধু যে আইটি নয়, অন্যান্য অনেক ক্ষেত্রে এই চাকরি প্রাপ্তি নিশ্চিত হয়। তো এর জন্য আমাদের সাথে মাহবুব সিদ্দিক, তিনি প্রধান নির্বাহী মেটা ইনফোটেক MIT, তিনি যোগ দেবেন বিরতির পর। আমরা আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর ইমরুল কবির, সাধারণত ঘাড়ের ব্যথা যেটি আমরা বলি সেটি কত ধরনের হয়, কেন হয় এবং মূলত কোন ধরনের ঘাড়ের ব্যথা নিয়ে আমরা আজকে কথা বলবো? আচ্ছা, অ্যাকচুয়ালি প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমাদের কমিউনিটিতে যেটা বা বাংলা ভাষার মধ্যে একটা আমরা খুব কনফিউশনে ভুগি, সেটা হচ্ছে পেশেন্টরা যখন জিজ্ঞেস করি ব্যথাটা অ্যাকচুয়ালি ঘাড়ে, কাঁধে, কোন জায়গায়। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা অ্যাকচুয়ালি ঘাড়, কিন্তু অ্যাকচুয়ালি কাঁধ। কেউ ঘাড়, কেউ কাঁধ, এক একজন এক এক রকম ভাবে বলে। তো শোল্ডার পেইন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যেটা বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা খুবই কমন। আমরা দেখি যে শোল্ডার পেইন প্রায় মানুষেরই হয়। আমি অ্যাকচুয়ালি শোল্ডারে আজকে একটা মডেল নিয়ে আসছি। এখন এটা কাদের হয়, এটা যে কোনো বয়সে হতে পারে। আমরা ইয়াং ছেলেদের দেখি জিমে গিয়ে যখন হেভি ওয়েট নেয় তাদের শোল্ডারে ব্যথা হচ্ছে, আবার বয়স্কদের বেলায় ফ্রোজেন শোল্ডার হচ্ছে, শোল্ডার আর্থ্রাইটিস হচ্ছে। আবার যারা ডাঙ্কিনে কাজ করছে, যারা অনেকক্ষণ ড্রাইভ করছে, যারা হঠাৎ করে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আসার পথে লাগেজ তুললো ভারী, তখনও তাদের শোল্ডার মাসলে টিয়ার হতে পারে, সেই কারণে ব্যথা হতে পারে। তো অনেকগুলো কারণে ব্যথা হচ্ছে। তো এখন শোল্ডার এই জন্য ইম্পর্টেন্ট, কারণ শোল্ডার আমাদের শরীরে একমাত্র জয়েন্ট যেখানে 360 ডিগ্রি মুভমেন্ট হয়, যে এইটাই শুধু 360 ডিগ্রি ঘোরানো যায়, আর কোনো জয়েন্ট এরকম ঘোরানো যায় না। তো এই ঘোরানো মুভমেন্টের জন্যই তো আমরা ক্রিকেটের ওই বোলিংটা করতে পারি, তাই না? কিন্তু এই যে মুভমেন্টটাতে হচ্ছে 360 ডিগ্রি পুরো গোল ঘুরছে, কিন্তু এটা কিন্তু কন্ট্রোলের জন্য প্রচণ্ড রকমের আপনার স্টেবিলিটি দরকার, সেটা হচ্ছে প্রোটেকশন দরকার, চারদিকে যেন খুলে না পড়ে যায়। এত ফোর্স দিয়ে বোলিং করছে, ঘুরাচ্ছে, কাজ করছে মানুষ, তাই না? তো এই জন্য এই শোল্ডার জয়েন্টের ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যেহেতু মুভমেন্ট বেশি, প্রোটেকশন কম। আরেকটা হচ্ছে এখানে অনেকগুলো মাসল কাজ করে, কিন্তু 4টা মাসল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 4টা মাসলকে আমরা সংক্ষেপে বলি সিটস মাসল, SITS মাসল। এটা হচ্ছে কমন ভাষার একটা ওয়ার্ড। তো এই সিটস মাসলগুলো, এই 4টা মাসলটাই সবগুলো মুভমেন্ট আমাদের কন্ট্রোল করে। এখন মানে সমস্যাটা হচ্ছে যে 4টা মাসলের মধ্যে যদি একটা মাসলের সমস্যা হয় বা ছিঁড়ে যায় বা প্রবলেম করে, তখন বাকি 3টা মাসলের উপর প্রেশার পড়ে, যেহেতু তখন 360 ডিগ্রি মুভমেন্টটা ঠিক মতো প্যাটার্নটা ঘুরছে না পাখার মতো। তো তখনই একটা থেকে আরেকটা সমস্যা তৈরি হতে থাকে এবং একটা রোগী থেকে আরেকটা রোগ তৈরি হতে থাকে। তো এখন ওই যে আপনি বলছিলেন যে কি রোগ হতে পারে, তো কয়েকটা রোগ আছে যেটা আমরা খুব কমনলি শুনি। সেটা হচ্ছে নাম্বার 1 ফ্রোজেন শোল্ডার, সবচেয়ে কমনলি শোনা যায়। এটা যে কোনো বয়সে হতে পারে এবং এটা বিশেষ করে হয় যাদের 40-এর উপরে বয়স, যাদের ডায়াবেটিস আছে এবং পুরুষদের ক্ষেত্রে সাধারণত বেশি হয়। এটা কেন হয়? ঠান্ডার সময় বেশি হয়। এটাও একটাই যে শীতের সময় আমরা অ্যাকচুয়ালি এই রোগটা বেশি দেখি পেশেন্টের বেলায়, গরমের সময় কম দেখি। এখন এই যে ফ্রোজেন শোল্ডার রোগটা অ্যাকচুয়ালি কেন হয় আমরা জানি না। এটাকে বলা হয় এক ধরনের বাত বা আর্থ্রাইটিস। আমরা জানি যে 100টারও বেশি আর্থ্রাইটিসের ধরন থাকে, তার মধ্যে এইটাও এক ধরনের আর্থ্রাইটিস, যেটা পার্মানেন্ট না, যেটা চলে যায়। তো কি হয় যে শোল্ডারটা ফ্রোজেন হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, জমাট বেঁধে যায়। তো এই রোগটা সাধারণত 9 থেকে 10 মাস স্থায়ী হয়, তারপর আস্তে আস্তে নিজের থেকে ভালো হয়ে যায়। কিন্তু এই 9 থেকে 10 মাসের এই রোগটা বিভিন্ন ধাপ থাকে বা স্টেজ থাকে। তো এই ধাপে ধাপে যখন রোগটা আগাতে
বাড়তে থাকে, ব্যথা তত বাড়তে থাকে। এখন রোগীরা যখন আসে আমাদের কাছে তখন বলে যে আমি থেরাপি নিচ্ছি, ওষুধ খাচ্ছি, ইনজেকশন দিচ্ছি, কিন্তু ব্যথার তো কোনো চেঞ্জ হচ্ছে না। জিনিসটা হচ্ছে এই রোগের নিজস্ব, যে বললাম যে ধাপ থাকে, নিজস্ব কিছু স্টেজ থাকে, ওই স্টেজটা পার হলে ব্যথাটা কমতে থাকবে। কিন্তু তাহলে থেরাপি দিয়ে লাভ কি? থেরাপি দিয়ে সবসময় যে ব্যথা কমানো সেটা না, এই যে শক্ত হয়ে যাচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে এবং ব্যথার জন্য তখন পেশেন্ট একদম নাড়াচাড়া করছে না, ওই সময়টা কি হয়, এটা একদম জাম হয়ে যায়, যে জামটা পরে আর খোলা যায় না। তো আমরা কি করি, ওই জামটা যেন না লাগে এবং আস্তে আস্তে খুলে দেওয়ার বা খোলা রাখার চেষ্টা করি জয়েন্টটা, যেন তার ব্যথা কমার যেই স্টেজটা চলে আসবে তখন ব্যথাটাও কমতে থাকবে, তার মুভমেন্টটাও খুব তাড়াতাড়ি ইজিলি চলে আসবে, ফেরত আসবে। তো সেই জন্যই ফিজিক্যাল থেরাপি নেওয়া। তো এই জন্য আমি ফিজিক্যাল থেরাপিতে আসলে পেশেন্টকে বলে দিই আপনার কিন্তু ব্যথা নাও কমতে পারে, উল্টা থেরাপি নেওয়ার পরে ব্যথা বাড়তে পারে। ব্যায়াম করলে ব্যথা বাড়তে পারে, কিন্তু জোর করে আপনাকে ব্যায়াম করতে হবে, মুভমেন্ট করতে হবে, না হলে আপনার শোল্ডার পার্মানেন্টলি জাম হয়ে যাবে, যেটা তখন আমাদের কিছু যে আপনি বলতে চাচ্ছেন যে এটি তাৎক্ষণিকভাবে ভালো না হয়ে অনেক সময় লাগে, কিন্তু ব্যথা বাড়তে পারে। তো তাহলে ফিজিওথেরাপির গুরুত্ব তাহলে এটার মধ্যে কি? আমাদের রোলটা হচ্ছে ওই সময় শোল্ডারে যে ইনফ্লামেশন হচ্ছে সেই ইনফ্লামেশনটাকে কমানো, মুভমেন্টটাকে ঠিক রাখা যতটুকু আছে, এবং পারলে মুভমেন্টটাকে বাড়ানো। পেশেন্ট যতক্ষণ থেরাপি নিচ্ছে তার হয়তো 1-2 দিন পর্যন্ত সে ভালো থাকে, তারপরে আবার ব্যথা ফেরত আসে, যেটা পেশেন্টকে আমরা আগে থেকেই বলে দিই, আবারও তাকে থেরাপিতে আসতে হবে। এই রুটিন তাকে চলতে হবে যতদিন পর্যন্ত তার শোল্ডার ক্লিয়ার না হচ্ছে, কারণ এর থেকে বাইরে আমাদের চিকিৎসার কোনো সুযোগ নাই ফ্রোজেন শোল্ডারের বেলায়। এখন এই যে 9 থেকে 10 মাস যে সময় বললাম, এই সময়টার পরে যদি রোগী ভালো না হচ্ছে তখন তাকে অন্য চিকিৎসাতে যেতে হবে, যেরকম ইনজেকশন নেওয়া, যেরকম অন্যান্য অনেক ধরনের চিকিৎসা আছে আরো, বাট তখন হচ্ছে আপনার 9 থেকে 10 মাস পরে अगेन ওয়েট করতে হবে তাকে। আর কি ধরনের সমস্যা হয় এখন শোল্ডারে? এটা একটা বললাম যে কমন। আরেকটা হচ্ছে যে যখন ইয়াং ছেলেরা জিমে যায় তাদের বেলায় যেটা হচ্ছে যে মাসল টিয়ার হচ্ছে, বাস্কেটবল খেলতে গেলে, ক্রিকেট খেলতে গেলে, ফুটবল খেলতে গেলে পড়ে যাচ্ছে, হাত মোচকে যাচ্ছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাতের উপর মোচকানো অবস্থাতে পড়ে গেছে, তখন কি হচ্ছে যে মাসল টিয়ার হচ্ছে। তো মাসল টিয়ার হলে अगेन তাকে কমপ্লিট রেস্টে রাখতে হবে। যেটা প্রবলেম ফেস করে ইয়াং ছেলেরা, যেটা আমরা দেখি আর কি, যে তারা ব্যথা নিয়েও জিমে কন্টিনিউ করতেছে, এক্সারসাইজ করতেছে, মনে করতেছে ভালো। এটা খারাপ অবশ্যই, কারণ মনে রাখতে হবে যে ব্যথা হচ্ছে একটা ওয়ার্নিং সাইন যে কোনো একটা কিছু কাজ করছে না, কোনো একটা সমস্যা আছে। তো ইয়াং ছেলেরা মনে করছে একটা ব্যথা পাইছি, যে ব্যথা আজকে হচ্ছে আরেকবার করলে ঠিক হয়ে যাবে, জিমের ব্যথা এটা ঠিক হয়ে গেছে। ক্রিকেট খেললেন, ফুটবল খেললেন, অনেক ব্যথা করে, আজকে গা ব্যথা করলো, আরো 2 দিন করি গা ব্যথা চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, যাদের অভ্যাস নাই, বিশেষ করে অনেকে আছে যে এই যে সামারের সময়, বিশেষ করে আমাদের কমিউনিটিতে কি হয়, আমরা পিকনিকে যাই, আমরা ফুটবল খেলি, বল নিয়ে মাঠে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। এই সময়টা আমরা প্রচুর দেখি যে যাদের বয়স 40, 50, 55 এই ধরনের বয়সে পুরুষরা আসে, তারা বলে যে এরকম পিকনিকে গেছিলাম, সেদিন খুব বেশি দৌড়াদৌড়ি হয়েছে বা রান্না হয়েছে বা এরকম ভারী কাজ করছি বা ভারী তুলছি বা ফুটবল খেলছি, তারপর সেদিন থেকে ব্যথা, এবং এই ব্যথাটা এখন আর যাচ্ছে না। 1 সপ্তাহ রেস্টে ছিলাম, কাজে যাই নেই, ওষুধ খাচ্ছি, গরম ছ্যাঁক দিচ্ছি, যাচ্ছে না, সেজন্য এখন তারা ফিজিক্যাল থেরাপিতে। তো এটাই যে আমাদের সাবধানে থাকতে হবে। তো ইনজুরি কিন্তু যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় হতে পারে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যদি এইটা কন্টিনিউয়াস আমাদের রুটিনে না থাকে, হঠাৎ করে গত 10 বছরে ফুটবল খেলি নাই, 10 বছর আগে আমি ভালো ফুটবল খেলতাম ইয়াং সময়, এখন আমি মনে করতেছি যে বল নিয়ে মাঠে নামলেই আমি আবার আগের মতো খেলতে পারবো। জি, তো এটাই আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক মহিলাদের বেলায় এরকম দেখা যাচ্ছে যে অবশ্যই তারা পিকনিকে গেছে বা পার্টিতে গেছে বা কোনো একটা কিছু, দেখা যাচ্ছে একদিন হেভি কাজ করছে, হেভি রান্না করছে, তারা ঘরে মেহমান আসছে 10 জন, রান্না করছে, তাদের ভারী কাজ করছে, এরকম শোল্ডারে পেইন হচ্ছে, কারণ তাদের নাড়াচাড়া করতে হচ্ছে, হাড়ি ধুতে হচ্ছে, এই ধরনের ভারী কাজ করতেছে। তো এগুলো খুবই কমন। আরেকটা খুব কমন আমরা ফেস করি, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম। আচ্ছা, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের হাত যখন আমরা এইভাবে তুলতে গেলে সবকিছু নর্মাল আছে, একটা অ্যাঙ্গেলে এসে খুব শার্প মনে হচ্ছে ছুরি দিয়ে স্ট্যাপ করার মতো একটা ব্যথা, তখনই সে হাতটাকে ফালাই দিতে হয় তাকে, বিকজ সে আর তখন মুভমেন্ট করতে পারছে না। তো এটাকে আমরা বলি ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম। এটা সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর তাদের শোল্ডারটা শক্ত হয়ে থাকে, জাম হয়ে থাকে, একটু ব্যথা থাকে। সারাদিন কাজের সময় কোনো ব্যথা নাই, কিন্তু ওরকম ভাবে তুলতে গেলেই তাদের হাতে প্রচন্ড ব্যথা। এখন এবং শুইতে গেলে ব্যথা, মনে করেন ডান হাতে হয়েছে, ডান পাশে যদি শয়, কাঁধে ভর দিয়ে প্রচন্ড ব্যথা, তাদের ঘুম ভেঙে যায়। এটাকে ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম।
বলি, এটা আবার কাঁধে হয়। এটা হচ্ছে মনে করেন কেউ ক্যাশিয়ারে কাজ করতেছে কোনো সুপারমার্কেটে, কোনো একটা মহিলা বা পুরুষ বা গ্যাস স্টেশনে কাজ করতেছে, তাকে ভারী কাজ না কিন্তু সে 200 বার প্রতিদিন খালি ড্রয়ার খুলছে, লাগাইছে, টাকা গনসের মানে কাস্টমারদের নিচে টাকা রাখছে, আবার ড্রয়ার লাগাইছে, আবার খুলছে। সো এইটা আবার তাদের বেলায় হচ্ছে ভারী কাজ করতেছে না কিন্তু সে যে মুভমেন্টটা করতেছে এই মুভমেন্টটা সে দিনে অনেকবার করতেছে, তখন কি হচ্ছে তার শোল্ডারে যে বললাম 360 ডিগ্রি মুভমেন্টের যে প্যাটার্নটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাও আমরা খুব কমনলি দেখি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো এগুলো আর্থ্রাইটিস একটা কমন। আর্থ্রাইটিস হচ্ছে যখন বয়সের কারণে আস্তে আস্তে জয়েন্টে ক্ষয় হয়, এবং মনে রাখতে হবে কোন 5টা জয়েন্টে বেশি ক্ষয় হয়। শোল্ডার তার মধ্যে একটা, তারপর আমাদের নিজ বা হাঁটু হচ্ছে আরেকটা, আমাদের কোমরের জয়েন্টসগুলো একটা, আমাদের পায়ের জয়েন্টসগুলো একটা, আমাদের হাতের ছোট ছোট জয়েন্টসগুলো। এই 5টা এরিয়া আমাদের সবচেয়ে বেশি ক্ষয় হয়, কারণ এই 5টা এরিয়াতে মুভমেন্ট বেশি হয়। হাত আমরা সবসময় বন্ধ রাখি না, সব সময় চলতেই থাকে আমাদের হাত পা মুভমেন্টগুলো, তো এগুলোতে সবচেয়ে বেশি ক্ষয় হয়। তো আমরা আজকে এই যন্ত্রের ব্যবহার কি আজকে কি দেখব? এটা হচ্ছে আমাদের শোল্ডার মডেল। তো দর্শকদের আমি একটা জিনিস বোঝাতে চাই যে শোল্ডার অ্যাকচুয়ালি বা আমাদের কাঁধ অ্যাকচুয়ালি 2টা জয়েন্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে আমাদের এখানে এই হাড়টা হচ্ছে আমাদের হাতের হাড়, এটার যেই হেড আমরা বলি মাথাটা, এটা গোল বলের মতো, গলফের বলের মতো, যেটা গোল ঘুরে এইভাবে। কিন্তু এটা ছাড়াও কিন্তু আমাদের আরেকটা জয়েন্ট আছে যেটাতে অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস বা বাতের সমস্যা বেশি হয়। সেই জয়েন্টটা সম্বন্ধে আমি আরেকটু দেখাতে চাচ্ছি বা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের গলার এখান থেকে যে হাড়টা গেল সেটা গিয়ে কিন্তু এখানে জয়েন্ট হচ্ছে, এখানে উঁচু হয়ে আছে, তাই না? এই জিনিসটা, এই যে গলার হাড় সামনে যে হাড়টা, সো এই 2টা জয়েন্ট নিয়ে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্ট। আর এই যে সামনের যে মাসল এবং পিছনের মাসলগুলো দেখতে পাচ্ছেন, এবং এই শোল্ডার জয়েন্টের পার্ট হচ্ছে আমাদের যে পাখা, যেটা আমরা বলি পিছনে যে স্কাপুলা বা শোল্ডার উইং ইংলিশে বলা হয়, এটা এবং সামনের এই হাড় এবং আমাদের হাতের যে হাড়, এই 3টা হাড় নিয়ে এবং বেশ কয়েকটি মাসল নিয়ে আমাদের শোল্ডার জয়েন্ট তৈরি। তো আমরা কি শোল্ডারের ব্যথার কথা বললাম, শোল্ডারের সাথে ঘাড়ের সম্পর্ক কি? এটা একটা খুবই আপনি সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আমার অ্যাকচুয়ালি বলা উচিত ছিল শুরুতেই। এখন এটা সম্বন্ধে আমি একটু বলি যে অনেকেই পেশেন্টরা বলে হাতে ব্যথা, শোল্ডারে ব্যথা, পিঠের দিকে ব্যথা, কিন্তু অ্যাকচুয়ালি তাদের শোল্ডারে কোনোই প্রবলেম নাই, তাদের তাদের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি ঘাড়ে, নেকে। সো এটা আমি বলি প্যাটার্নটা হচ্ছে যে আমাদের ঘাড়ের থেকে নার্ভগুলো যে বের হচ্ছে প্রত্যেকটা হাড়ের মাঝখান দিয়ে আমাদের মেরুদণ্ডের, সেই নার্ভগুলো অ্যাকচুয়ালি এসে আমাদের কাঁধ হয়ে, আমাদের শোল্ডার হয়ে, আমাদের হাত হয়ে, আমাদের আঙ্গুল পর্যন্ত চলে যায়। কিছু নার্ভ আবার আমাদের পিঠের দিকে যায়। এখন এই ডিফারেন্সটা আমরা কেমনে বুঝবো, দর্শকরা কিভাবে বুঝবে যে আমার কি ঘাড়ের থেকে ব্যথা নাকি শোল্ডার থেকে, কাঁধের থেকে ব্যথা? এখন কোনো পেশেন্ট যদি আমি দেখি তো বলতেছে আমার শোল্ডারে ব্যথা, হাতে ব্যথা, কিন্তু আমি হাত তুলতে বলি তার কোনো সমস্যা নেই, হাত সম্পূর্ণ তুলছে, মাথার পিছনে নিচ্ছে, আমার পিঠের পিছনে নিচ্ছে, কোনো প্রবলেম নাই তার মুভমেন্টে, কোনো একটা বিন্দু মাত্র সমস্যা নেই। তখন আমি বলি যে এটা আপনার অ্যাকচুয়ালি শোল্ডারের প্রবলেম না, আপনার শোল্ডার সম্পূর্ণ নর্মাল, আপনার সম্পূর্ণ মুভমেন্ট নর্মাল। শোল্ডারে ব্যথা মুভমেন্টের সাথে হবে, শুইলে হবে, কিন্তু সমস্যাটা সে বলে যে শোল্ডারে হচ্ছে, পিঠে হচ্ছে, এটা ডেফিনেটলি ঘাড়ের থেকে। তখন আমরা কিছু ক্লিনিকে টেস্ট করি, আমরা বের করতে পারি তখন যে অ্যাকচুয়ালি সব কিছু ডায়াগনোসিস করা, এক্স-রে করা, শোল্ডারের এক্স-রে নর্মাল আসছে বা শোল্ডারে এক্স-রে হয়তো আর্থ্রাইটিস আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তার শোল্ডারের প্রবলেম না, এই প্রবলেম মূল কারণ হচ্ছে তার ঘাড়ের থেকে বা নেকের থেকে। তখন আমাদের নেকের চিকিৎসা করলে রুগীরা অনেক সময় আমাদের উল্টো ভুল বুঝে যে আমি হাতের ব্যথা নিয়ে আসছি, শোল্ডারের ব্যথা নিয়ে আসছি, কিন্তু থেরাপিস্ট আমাকে ঘাড়ের চিকিৎসা দিচ্ছে, সব কিছু এখানে করতেছে কেন? কিন্তু এখানে তো আমার কোনো সমস্যা আমি ফিল করি না, কিন্তু অ্যাকচুয়ালি মূল যে প্রবলেম সেটা হচ্ছে নেকের থেকে। ওকে, এবার আমরা একটু চিকিৎসা পদ্ধতিতে আসি। আচ্ছা, সমস্যাটা আপনি মোটামুটি বললেন অনেক সুন্দর করে, যদি আরো কিছু থাকে শুনবো। তো আপনারা এখন একটা হচ্ছে যে মেডিকেশন নেওয়ার মাধ্যমে, কিন্তু
থেরাপির সুবিধাটা কি এবং এইসব ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করেন, মানে কি সহযোগিতা করতে পারবেন? জি, এখন আপনি যে প্রথমেই বললেন মেডিকেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমি বলি কিসের জন্য, কারণ শোল্ডারে বেশিরভাগ ইনজুরিতে যেটা হচ্ছে যে লোকালি ইনফ্লামেশন বা প্রদাহ, বাংলাতে যেটা বলে ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশনের জন্য ব্যথা বাড়ে, সোয়েলিং হয়, অনেক ধরনের অন্য সমস্যা তৈরি হয়, হিলিংয়ে ডিলে করে। সেটা যখন মেডিকেল ট্রিটমেন্ট করা হয়, প্রাইমারি কেয়ার ডক্টররা যখন পেশেন্টদেরকে ওষুধ দিচ্ছে, আইবুপ্রোফেন ফর এক্সাম্পল, বা অনেক সময় জেল দেয় ডাইক্লোফেনাক সোডিয়াম নামে, সেটাতে কিন্তু অনেক উপকার আসে। কিছু পেশেন্টদের বেলা অফকোর্স তাদের ইনজুরি এত বেশি যে সেই ওষুধেও কাজ করে না, তখন তাদেরকে থেরাপিতে আসতে হচ্ছে। এখন থেরাপিতে আসলে আমরা যেটা করি, আমরা লেজার নামে একটা মেশিন ইউজ করি অফকোর্স ব্যথা ইনফ্লামেশন কমানোর জন্য, সার্কুলেশন বাড়ানোর জন্য, হিলিংটাকে আরও প্রমোট করার জন্য। এছাড়া আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করি, সেম কাজ কিন্তু টেকনোলজিটা ভিন্ন, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এনার্জি। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন, এক্সারসাইজ, ম্যাসাজ। এগুলো ছাড়াও যখন এগুলো কোনো কিছুই কাজ করছে না, তখন আমরা এখন নতুন একটা মেশিন আমরা ইউজ করছি এখন, যেটা আমাদের ক্লিনিকে একদম নতুন, যেটা অনেক ক্লিনিকেই নাই, শক ওয়েভ নামে একটা ট্রিটমেন্ট। শক ওয়েভ যেটা করতেছে সেটা হচ্ছে যেই মাসলটা নষ্ট হয়ে গেছে বা টিয়ার হয়ে গেছে, বা যেই মাসলের যেই টেন্ডনটা নষ্ট হয়ে গেছে, যেটা থেরাপিতে কাজ করছে না, ওষুধে কাজ করছে না, এমনকি ইনজেকশনে সে হয়তো 1-2 বার দিছে, কোনো উপকার পাচ্ছে না, পুরানো ব্যথা, শক ওয়েভটা ওই জায়গাটাকে আবারও ইনজারি করে, নতুন করে ইনজারি করে। তো শক ওয়েভ হচ্ছে খুবই হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এনার্জি। যখন আমরা পেশেন্টের ট্রিটমেন্ট দিই, পেশেন্ট অ্যাকচুয়ালি তখনও ব্যথা পায়, কারণ ওইটা ভিতরে নতুন করে ইনজারি করে, নতুন করে হিলিংয়ের তৈরি করে প্রসেসটা। কারণ আগের হিলিংটা ঠিকমতো হয়নি, অনেকটা যখন হাড় ভেঙে গেছে, ওইটা জোড়া লাগতেছে না, তখন সার্জারি করে আমরা ওইটাকে জোড়া লাগাই। তো এটা হচ্ছে অনেকটা ওই ট্রিটমেন্টের মতোই অনেকটা কম্পেয়ার করা যেতে পারে। তো শক ওয়েভ ট্রিটমেন্টটা একদম নতুন টেকনোলজি, একদম নতুন। অনেক সময় ইনজেকশন থেকেও ভালো কাজ করে, কিন্তু পেশেন্টদেরকে সময় দিতে হবে এটা ট্রিটমেন্টে কাজ করার জন্য, জাস্ট লাইক এনি আদার ট্রিটমেন্টের মতোই, যে জাদুর মতো একদিনই ভালো হবে না। পেশেন্টরা ব্যথা ফিল করবে এবং তাদের হয়তো 1-2 দিন ব্যথা বাড়বে, কিন্তু এটা শোল্ডার পেইন এবং শরীরের অন্যান্য ব্যথার জন্য, পুরানো ব্যথার জন্য বিশেষ করে খুবই উপকারী। এবং এটা ছাড়া অফকোর্স তাদের যেটা ওষুধের কথা আপনি কিছুক্ষণ আগে বললেন, ইনজেকশন, কিছু পেশেন্টদের বেলায় সার্জারি প্রযোজ্য, যাদের মাসল একদম ছিঁড়ে গেছে। আমরা জানি যে এই ছেঁড়া মাসল কখনোই জোড়া লাগবে না, যাদের ডায়াবেটিস, যাদের হিলিং হচ্ছে না, যাদের অনেক ধরনের আরও শারীরিক সমস্যা আছে, তো তখন তাদের সার্জারিতে যেতে হবে। আচ্ছা, আমরা আজকের জন্য শেষ প্রশ্নটি হচ্ছে যে, তো পরামর্শ কি যেন ব্যথা না হয়? হয়ে গেলে তো যেতেই হবে আপনার কাছে। জি, কিন্তু ব্যথা না হওয়ার পর, এখন ব্যথা এমন একটা জিনিস যে সবারই হবে পৃথিবীর, আমরা এখন সুস্থ থাকার জন্য যেন আমাদের ইনজুরি না হয়, সেই জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজের কোনো বিকল্প নাই। এক্সারসাইজ যে শুধু আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে রোগ ভালো করে, আমাদের জীবনের মান বাড়ায় এবং আমাদের জীবনের আয়ু বাড়ায়, এবং এটা সায়েন্টিফিক্যালি এখন প্রমাণিত। এখন তারা নাম্বার দিয়ে বলতে পারে যে একটা মানুষ কতটুকু এক্সারসাইজ করলে তার অ্যাকচুয়ালি কতটুকু আয়ু বাড়তে পারে। যদিও অফকোর্স এটা ধার্মিকভাবে এটা বিশ্বাসের বিষয় না, কিন্তু সায়েন্স এখন বলতে পারে যে প্রতি 1 ঘন্টা এক্সারসাইজের জন্য একটা মানুষের 3 মিনিট আয়ু বাড়তে পারে। সো মানে এতটাই এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ নাকি এটা কতটুকু এক্সারসাইজ? এখন যে কোনো ধরনের এক্সারসাইজ যেটাতে ঘাম ঝরে, যেটাতে আপনার মাথা থেকে ঘাম ঝরে, তো এটাকে বলা হয় মডারেট লেভেল অফ এক্সারসাইজ। এটা মনে করেন আপনি জগিং করতেছেন, মার্চিং করতেছেন, আপনি লিফটিং করতেছেন, জোরে জোরে হাঁটতেছেন, কারণ দৌড়ানো সম্ভব না। আমি দৌড়াতে পারি না, আমার নিতে ইনজুরি আছে, আমি কখনোই দৌড়াতে পারি না, কিন্তু আমি জোরে জোরে হাঁটি, যেটাকে পাওয়ার ওয়াকিং বলে। সেটাতেও কিন্তু ক্যালোরি বার্ন হচ্ছে, সেটাতে আমার বডি চেঞ্জ হচ্ছে, আমার বডি মুভমেন্ট হচ্ছে। আপনি একজন থেরাপিস্ট, আপনার নিজেরই কিন্তু দেখেন যে আমার ব্যথা থাকলেও আমি জানি যে কিভাবে এটাকে কন্ট্রোল করতে হয়। আমি শুধু না, যে কোনো মানুষই কিন্তু এটা জানতে পারে, শিখতে পারে, কিন্তু তাদেরকে সেটাতে মানে অ্যাটেনশন দিতে হবে, সেটাতে অ্যাকচুয়ালি তাদেরকে চিন্তা করে তাদেরকে কাজে লাগাতে হবে। জীবন আচরণের উপর নির্ভর করে। আমি বলি যে যেরকম প্রতিদিন আমরা একটু একটু করে টাকা জমান, ঠিক সেরকমই করে প্রতিদিন যদি একটু একটু করে আমরা শরীরের প্রতি যত্নবান হই, যদি একটু যত্নশীল হই, একটু টেক কেয়ার করি শরীরের প্রতি, তাহলেই কিন্তু জিনিসে যেরকম টাকা জমাতে অনেক টাকা হয়ে যায়, ঠিক সেরকম শরীরে টেক কেয়ার করতে করতে একটু করতে দেখবেন যে আপনার শরীর একদম সুস্থ শরীর হয়ে যাচ্ছে। কি সুন্দর করে বললেন আপনি, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ ইমরুল কবির আপনাকে আজকের জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, ইমরুল কবির খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আমাদেরকে দিয়েছেন। একই সাথে চিকিৎসা পদ্ধতিটি কি, ব্যথার ধরন কি, খুব সহজ ভাষায় বলেছেন যেন আমরা বুঝতে পারি, এবং কি সুন্দর করে আমাদেরকে একেবারে হাতে কলমে দেখালেন। আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি আজকের জন্য, এবং বিষয়ভিত্তিক অন্যান্য আলোচনা নিশ্চয়ই চলবে। আমরা তাকে আবারও আমন্ত্রণ জানাবো, তিনি নিশ্চয়ই আমাদেরকে সময় দেবেন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি MITর মাহবুব সিদ্দিককে সঙ্গে নিয়ে, এবং কিভাবে আপনারা ইন্টারভিউ দেবেন আইটি ক্ষেত্রে বটেই, সেই সঙ্গে অন্যান্য ক্ষেত্রে এই বিষয়ে আলোচনা হবে। সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার, যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহবুব সিদ্দিক। তিনি ফাউন্ডার এবং CEO মেটা ইনফোটেক MIT। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই এই আমাদের কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, বিশেষ করে আইটি সেক্টরে জব ক্রিয়েট করা এবং সেই জায়গাতে আপনাদের স্বপ্নের জায়গাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকে তিনি কথা বলবেন মূলত কিভাবে জব ইন্টারভিউ দিতে হয় সে বিষয়ে, এবং এটি নিশ্চয়ই সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা আইটি ক্ষেত্রে কাজ করবেন তাদের জন্য যেমন, এবং যে কোনো ক্ষেত্রে আপনি একটি চাকরিতে যান, সাধারণভাবে আপনারা কথা বলতে শুরু করেন, প্রতিটি জায়গাতে এটি ইম্পর্ট্যান্ট। ফলে আমি খুবই আনন্দিত যে এরকম একটি বিষয় নিয়ে মাহবুব সিদ্দিক, স্বাগত জানাচ্ছি, আপনার সাথে কথা বলতে পারছি। প্রথমত, অনেকের মধ্যে ইন্টারভিউ দিতে গিয়ে, এটা জব ইন্টারভিউর ক্ষেত্রে বেশি হয়, কারণ মানুষের প্রয়োজন তো ভাবে যে আমার হবে কি হবে না, এই মাইন্ডসেটটা একটা কাজ করে, আমি ঠিক প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, প্রশ্নগুলো কমন পড়বে কিনা। তারপর আবার অনেকে একটু অন্য অন্য কারণেই ভয় পায়, কারণ সবাই একরকমভাবে কথা বলে না আপনার মতো সুন্দর করে। তো ঠিক ওই জায়গাতে যাদের এই ফিয়ারটা কাজ করে, মূলত কেন কাজ করে এবং এটি দূর করার উপায়, এটা নিয়ে আলোচনাটা আমরা শুরু করি। অবশ্যই শামীম ভাই, ধন্যবাদ আমাকে ইনভাইটেশনের জন্য, এবং সেই সাথে TVN24-কেও অনেক ধন্যবাদ। আসলে এটা অসম্ভব ভালো একটা কোয়েশ্চেন, তার কারণ আসলে বলতে গেলে আমরা যদি 10 জনকে জিজ্ঞেস করি, সেখানে দেখবেন যে মেজরিটি বলবে তারা জব ইন্টারভিউকে ভয় পায়। হ্যাঁ, এখন এটা বিভিন্ন কারণ হতে পারে, আমরা হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। বাট আমি যেহেতু এই প্রফেশনে লং টাইম আছে এবং আমি নিজে হায়ারিং ম্যানেজার হিসেবে লং টাইম কাজ করছি, একটা যেটা আসলে যেটা ভয়ের তৈরি করে সেটা হচ্ছে যে ফিয়ার অফ ফেইলিয়ার। আচ্ছা, হ্যাঁ, তো এখানে যদি আমি বলি যে এখন একজন যখন একটা জব ইন্টারভিউতে যায়, তখন আসলে প্রবলেমটা যেখানে হয় সেখানে হচ্ছে যে তারা তাদের মাইন্ডসেটটা কি থাকে। তো জব ইন্টারভিউতে সবার মাইন্ডসেটটা থাকে যে এটা একটা টেস্ট, এখানে আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, এখন আপনি যখন জব ইন্টারভিউটাকে একটা টেস্ট হিসেবে নেবেন, তখন কি হবে, সেখানে আপনার আউটকাম তো দুইটা, হয় পাস নাইলে ফেল, রাইট? তো এখন সবার মধ্যে ওই ফিয়ারটা কাজ করে, আমি যদি ফেল করি তখন কি হবে, চাকরি তো হবে না। হ্যাঁ, কিন্তু আসলে এখানে যেটা মানে আমরা যখন জব ইন্টারভিউয়ের কথা বলি, এটা আসলে ওই ধরনের কোনো টেস্ট না। জব ইন্টারভিউটা হচ্ছে একটা কোম্পানি কি কারণে জব ইন্টারভিউ করে, এটা আসলে একটা ইন এ ওয়ে এটাকে আমরা ইন্টারভিউ হিসেবেও নেওয়া ঠিক না, এটা হচ্ছে একটা ডিসকাশন, যেখানে একটা কোম্পানি বা একজন হায়ারিং ম্যানেজার বা একটা টেকনিক্যাল ফিল্ড বা যে কোনো ফিল্ডের কথা বলি, সেখানে আসলে আমরা যেটা খুঁজতেছি যে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ দিতে আসছে সে আসলে এই পজিশনটার জন্য রাইট ফিট কিনা, এবং রাইট ফিট কিনা টেকনোলজি ওয়াইজ, আবার অথবা আমরা বলতে পারি যে পার্সোনালিটি ওয়াইজ, কেন বিভিন্ন কোম্পানির ডিফারেন্ট কালচার থাকে। দ্যাটস নাম্বার 1, যে এটাকে আসলে টেস্ট হিসেবে নেওয়াটা জন্যই এই প্রবলেমটা হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে সিমিলার, সেটা হচ্ছে কি যে জব ইন্টারভিউকে আমরা অনেকটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হিসেবে নেই, যে ওকে আমি একটা জব ইন্টারভিউতে শো আপ করবো, ইন্টারভিউয়াররা আমাকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করবে, আমার কাজ হচ্ছে প্রতিটা কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দেয়া, এবং আমি যদি সব কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারি তাহলে আমি জবটা পাবো, অ্যান্সার না করতে পারলে আমি জবটা পাবো না। হ্যাঁ, এখানে একটা যদি আমরা টেকনোলজি বা হাইলি সফিস্টিকেটেড, মনে করেন যে আমরা যদি কেরিয়ারের কথা বলি, যেখানে আমরা একটা এক্সপেরিয়েন্স কেরিয়ারের কথা বলি, এখানে কিন্তু আসলে আমরা কি
কয়টা অ্যান্সার কারেক্ট করতেছে আর কয়টা অ্যান্সার রং করতেছে এটার উপর ডিসিশন হয় না। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে, তারা এসে বলে যে আমি 60% কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি নাই, দেন স্টিল দে হায়ার মি। তো এখানে কিছু কিছু টেকনিক আছে যেখানে আমাদেরকে কানেকশনটা করা, এনথুজিয়াজমটা দেখানো। হ্যাঁ, আবার অনেকে আসে, আমার স্টুডেন্ট হয়তো অনেকে বলে যে আমাকে 20টা কোয়েশ্চেন করছে, আমি প্রত্যেকটা কোয়েশ্চেনে কারেক্ট অ্যান্সার দিয়েছি, কিন্তু আমার জব কেন হলো না? হ্যাঁ, তো এখন এখানে কানেক্টিভিটি, এখানে টু ওয়ে কমিউনিকেশনের যে ব্যাপারটা, তার ফলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যখন ইন্টারভিউতে যাচ্ছি শুধু আমাকে ইন্টারভিউ নিচ্ছে তা কিন্তু না, আমাকে পর্যবেক্ষণ করছে, অ্যানালাইসিস করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউয়ার এক্সপেক্ট করে যে একজন ক্যান্ডিডেটও তাদেরকে পর্যবেক্ষণ করতেছে এবং একজন ক্যান্ডিডেট তাদেরকে কোয়েশ্চেন করতেছে। হ্যাঁ, তার কারণ আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনার যদি 10 বছরের আইটি এক্সপেরিয়েন্স থাকে, আর আপনি যদি, অথবা আপনি যে কোনো ফিল্ডের কথা বলেন, হ্যাঁ, আমার যদি সেখানে একটা কোম্পানিতে আমি যদি ইন্টারভিউ দিতে যাই এবং সেখানে আমার যদি ইন্টারভিউয়ারের সাথে যদি আমার কানেকশন না হয়, আমি তো সেই জবটা অ্যাকসেপ্ট নাও করতে পারি। রাইট। তো এখন হয় কি, যখন আমরা ডেসপারেট, আপনি যেটা বললেন যে আমরা যখন চাই হ্যাঁ আমার এই জবটা লাগবে, মানে আসলে আমি মনে করি যে একজন ক্যান্ডিডেটকে বেস্ট মাইন্ডসেট যেটা, সেটা হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে একটা এক্সপ্লোরেশন। সেখানে আমরা যাব, পজিশন সম্বন্ধে জানবো, তারা আমাদের সম্বন্ধে জানবে, সেই ডিসকাশনটা যাতে একটা স্টোরি টাইপ, একটা ডিসকাশন লেভেল হয়, নট লাইক আস্কিং কোয়েশ্চেন অ্যান্সারিং কোয়েশ্চেন, আস্কিং কোয়েশ্চেন অ্যান্সারিং কোয়েশ্চেন। এইটা হতেছে, এই মাইন্ডসেটটা থাকলে তাহলে আমাদের ওই ভীতিটা কিন্তু অনেকটাই কমে যাবে। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, খুবই সুন্দর, চমৎকার। এখানে আপনি আরেকটা দারুণ জিনিস বললেন, সেটি হচ্ছে যে আমরা শুধু প্রশ্নের উত্তর দিতে যাব না, আমরা কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আসলে আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব, আমরা কিভাবে ভাবি, চিন্তা করি, সেটা প্রকাশিত হবে। তো আমি প্রশ্ন করলেও প্রশ্নটার আবার ওজন থাকতে হবে, কিন্তু এমন না যে এটি খুবই হাইলি টেকনিক্যাল প্রশ্ন হতে হবে কিংবা খুবই মেধাবী একটা প্রশ্ন হতে হবে, কিন্তু একেবারে যদি বোকার মতো প্রশ্ন হয় তাহলে কি হবে? এই প্রশ্ন করার উপরে যদি একটু বলেন আপনি। অবশ্যই এটা একটা কমন মিস্টেক আমরা অনেক সময় করি, তার কারণ হচ্ছে যেহেতু আমাদের মাইন্ডসেট অলরেডি যে আমরা ইন্টারভিউতে যাব, তারা কোয়েশ্চেন করবে, আমি অ্যান্সার দিব। অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এটার জন্য রেডিই না। আবার অনেক সময় যেটা, আমরা যদি প্রিপারেশন না থাকে তখন আমরা বোকার মতো কোয়েশ্চেন করতেছি। কোয়েশ্চেনটা হয় কি, টেকনিক্যাল ফিল্ডে যে প্রবলেমটা হয় অনেক সময়, যেহেতু আমরা অলওয়েজ টেকনিক্যাল কাজ করতেছি, রাইট, তখন আমরা কোয়েশ্চেনগুলো শুধু টেকনিক্যাল কোয়েশ্চেনটাই করি। কিন্তু কোয়েশ্চেনটা হইতে হবে যেটা হচ্ছে মোর আপনার এক্সপ্লোরেশনের মতো, যে হ্যাঁ একটা কোয়েশ্চেন হইতে পারে যে এমপ্লয়ার কী ধরনের পার্সোনাল কোয়ালিটি সিক করতেছে এই পজিশনের যাকে হায়ার করা হবে। তখন দেখবেন যে তখন কিন্তু এমপ্লয়াররা জিনিসটা চিন্তা করতেছে ব্যাপারটা, যে তখন তারা যেটা বলবে যে হ্যাঁ তারা হয়তো বা টিম ওয়ার্ক এক্সপেক্ট করতেছে, তারা হয়তো বা যে ফাস্ট লার্নার এক্সপেক্ট করতেছে। কোয়েশ্চেনটা হইতে হবে যে আমি এই রোলটার প্রতি ইন্টারেস্টেড এবং আমি এই কোম্পানিটার প্রতি ইন্টারেস্টেড, নট লাইক আই এম ইন্টারেস্টেড অন দ্য টেকনোলজি। হ্যাঁ, এবং সেখানে সেই ধরনের, যেমন আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে পারি, সেখানে টিম কিভাবে রান হয় সেটা নিয়ে কথা বলতে পারি, সেখানে কী ধরনের প্রগ্রেস থাকতে পারে একজনের, সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারি। কোয়েশ্চেনগুলো হয়তো হবে মোর ওপেন এন্ডেড কোয়েশ্চেন, সেটা যাতে ক্লোজ এন্ড কোয়েশ্চেন না হয় যে ওকে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডু ইউ ইউজ, হোয়াট ইজ ইউর এনভায়রনমেন্ট, নট লাইক দ্যাট। এটা ওপেন এন্ডেড, মোর এক্সপ্লোরেশন, ইন্টারেস্টিং। মানে যেসব প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ এবং না এর মধ্য দিয়ে দেওয়া হয় সেরকম না হয় ভালো, একটু বিশ্লেষণ ব্যাখ্যার মধ্যে থাকা ভালো, আপনি বলছেন। তো সেই জায়গাতে আমি যদি বলি যে আমার বেতন ভাতা সুযোগ সুবিধা রিলেটেড প্রশ্ন করি, আসলে আমি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে প্রচুর কথা বলি আমার স্টুডেন্টদের সাথে, এবং এটা নিয়ে সেটা হচ্ছে যে একটা স্লাইডই থাকে আমার, যেখানে বলা হয় যে ইন্টারভিউতে ইউ শুড নেভার এভার অ্যাস্ক অ্যাবাউট দ্য স্যালারি আনলেস তারা আপনাকে জিনিসটা জিজ্ঞেস করে। এখন আমাদের এখানে যেভাবে ইন্টারভিউর যে প্রসেসটা আসলে হয় কি, ফার্স্ট প্রসেসটা হচ্ছে একজন রিক্রুটার আপনাকে কল করবে এবং রিক্রুটার লেভেলেই বা HR লেভেলেই কিন্তু বেতন ভাতার ডিসিশনটা হয়ে যাবে। সেটার জন্য আমি যখন টেকনিক্যাল ইন্টারভিউতে যাব বা ম্যানেজার লেভেলে ইন্টারভিউ যাব, তখন কিন্তু ওই কোয়েশ্চেনটা আনা যাবে না। সেটা ইন এ ওয়ে আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আমাদের নাম্বার ওয়ান মাথায় রাখতে হবে, আনলেস তারা আমাদেরকে জিজ্ঞেস করে। এখন যেহেতু আমরা স্যালারির কথা বলতেছি, রাইট, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে স্যালারির যদি কোয়েশ্চেনটা সত্যি আসে তাহলে এটাকে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, সেক্ষেত্রে আমি সাধারণত যেভাবে সাজেস্ট করি সেটা হচ্ছে যে আমরা যখন স্যালারির কথা বলতে, ফার্স্ট আমাকে অবশ্যই জানতে হবে যে এই পজিশনটার
স্যালারিটা কত ওরা অফার করে, হ্যাঁ কতটা অফার করতেছে। আরেকটা জিনিস আমি সবসময় বলি যে আপনি কখনোই স্পেসিফিক অ্যামাউন্ট বলবেন না যে হ্যাঁ আই ওয়ান্ট 100,000, right, I want 95,000. Rather we should give them a range. হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা আসলে টার্গেট, আমাদের টার্গেট যদি থাকে 100,000, দেন আমি বলি যে 95 to 105, দ্যাটস মাই কমফোর্ট রেঞ্জ। বাট ইট অলসো ডিপেন্ডস অন আমার এক্সপার্টিস কী চাচ্ছে, সে ধরনের কী ধরনের রোলস, দ্যাটস নাম্বার ওয়ান। আরেকটাভাবে এটাকে সুন্দরভাবে অ্যান্সার করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে কারেন্টলি আমি কত টাকা মেক করতেছি। সেখানে আমি বলি যে বলতে পারি যে হ্যাঁ কারেন্টলি আই এম মেকিং অ্যারাউন্ড 100,000, বাট আই এম কিছু মেক করি না, তাই আমি নতুন, আমি চাকরি, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বেটার হবে রেঞ্জ নিয়ে কথা বলা, যে আমরা আমাদের রেঞ্জটা হচ্ছে এটা। আচ্ছা, তো জব ইন্টারভিউতে প্রাইমারি ফ্যাক্টরগুলো কি যে আমি ভালো ইন্টারভিউ দিব? নাম্বার ওয়ান ফ্যাক্টর আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে প্রিপারেশন। আমি বলতে পারি যে আমি প্রায় অ্যাটলিস্ট 15+ ইয়ার্স হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি, এবং সেখানে আমি প্রচুর ইন্টারভিউ নিছি, সেখানে হ্যাঁ ডিসিশন মেক করতে হয়েছে। একটা ক্যান্ডিডেট যদি প্রিপেয়ার্ড না থাকে, যারা ইন্টারভিউ নিচ্ছে আমরা কিন্তু জানি যে এই ক্যান্ডিডেটটা প্রিপারেশন না নিয়ে আসছে, তার কথার তার সেন্টেন্সের গঠন, তার ইন্ট্রোডাকশন, তার কনক্লুশন, হ্যাঁ, তো এটা দেখে কিন্তু খুব ইজিলি এই জিনিসটা বোঝা যায়। এখন আমরা ইন্টারভিউ অনেক সময় হয় কি, আমাদের অনেকে ক্যান্ডিডেটরা মনে করে যে ওকে ইন্টারভিউতে আসলে কি জিজ্ঞেস করবে আমরা তত জানি না, ইন্টারভিউতে যাই আমি চিন্তা করব। তখনই কিন্তু সেখানে কমিউনিকেশন ল্যাগ হচ্ছে, সেখানে হয়তো আমরা লং পজ নিতেছি, এই ধরনের ব্যবহার করতেছি, রাইট? তো ফার্স্ট জিনিস আমি বলবো প্রিপারেশন। এখন প্রিপারেশনে যদি আমি কথা বলি, প্রথম যে জিনিসটা যে আমরা জানি যে কী ধরনের কমন ইন্টারভিউ কোয়েশ্চেন আসে। যেমন আমরা যখন এই ধরনের প্রফেশন, আইটি ফিল্ডে প্রফেশন, বা আমরা যখন সিনিয়র বা মিড লেভেল রেঞ্জের প্রফেশনের কথা বলবো, তখন অলওয়েজ একটা কোয়েশ্চেন আসে, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। হ্যাঁ, এখন সেইটার জন্য আমাকে সঠিক প্রিপারেশন রাখতে হবে। সেখানে কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ ইউর ডে টু ডে অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা জানি। হ্যাঁ, আবার সিচুয়েশনাল কোয়েশ্চেন অথবা বিহেভিয়ারাল কোয়েশ্চেন আসতে পারে যে তুমি 5 বছর পরে বা 3 বছর পরে তোমাকে কোথায় দেখতে চাও তোমার ক্যারিয়ারে। এখন আপনি বলেন যে আমি যদি কিংবা এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে তুমি 5 বছর আইটি সেক্টরে ছিল না, অন্য সেক্টরে ছিল, আবার আইটিতে ফিরতে চাও কেন? অবশ্যই। এবং এখানে হয় কি, যেটা আমাদের প্রচুর ক্যান্ডিডেট আসে যে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, রাইট? অনেকে আসে আমাদের এখানে হোটেল ম্যানেজমেন্ট থেকে আসছে, অনেকে আসছে আপনার সাইকোলজি থেকে আসছে, রাইট? তখন তাদেরকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন আইটিতে আসলে, কেমনে ফিট করবা? হ্যাঁ, কেমনে ফিট করবা, রাইট? তখন সেই ক্ষেত্রে আসলে কিন্তু স্টোরি টেলিংটা খুব ইম্পর্ট্যান্ট। যে আসলে মানে আমরা যারাই আইটিতে আসি বা যে কোনো প্রফেশনে আসি, ফার্স্ট জিনিস আমরা অবশ্যই চাই যে আমরা প্রফেশনটাকে লাইক করি বলেই সেই প্রফেশনটাতে আসি, রাইট? এখন আমাদেরকে ওই কমিউনিকেশনটা কিন্তু ক্লিয়ারলি বলতে হবে যে ওকে এরকম হইতে পারে যে হ্যাঁ আমি তো ডিফারেন্ট সাবজেক্টে ছিলাম, হ্যাঁ, বাট আমরা আইটির প্রতি অলওয়েজ আমার একটা প্যাশন কাজ করতো, এবং আইটির উপর আমরা অনেস্টলি কথা বলতে পারি যে আইটির উপরে আমি কোয়ালিটি অ্যাসুরেন্স বলেন বা অন্য ফিল্ডের কোয়ালিটি অ্যাসুরেন্সের উপরে আমি ট্রেনিং করছি। আবার এমনও হইতে পারে যে হ্যাঁ আমার অনেক ফ্রেন্ডরা ছিল কোয়ালিটি অ্যাসুরেন্সে, যেখানে তারা আমি লক্ষ্য করছি যে তাদের এই প্রফেশনটা খুব পছন্দ করে। সেখানে যেন প্রকাশিত না হয় যে টাকার কারণে আসছি। অবশ্যই। নাম্বার ওয়ান কথা হচ্ছে আমরা যেদিকেই যাই যে মানি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট এটা কখনোই মোটিভেশন ফ্যাক্টর কিন্তু হয় না, হওয়া উচিত না ইন এ ওয়ে। তার কারণ ইন এ ওয়ে মোটিভেশন ফ্যাক্টরটা কি? মোটিভেশন ফ্যাক্টরটা হচ্ছে যেটা আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে প্রগ্রেসে নিয়ে যাবে। এখন আপনি যদি মানির কথা চিন্তা করেন, আপনি যদি 6 ফিগার ইনকাম করেন, রাইট, আপনি কিন্তু 6 মাস 1 বছর পরে 6 ফিগার ইজ নট ইনাফ ফর ইউ, দ্যাট ডাজন্ট মোটিভেট ইউ এনিমোর। তখন আপনি আরও বেশি যাচ্ছেন। সুতরাং আমাদেরকে রাখতে হবে যে পার্সোনাল ইন্টারেস্ট, প্রফেশনাল ইন্টারেস্ট, ক্যারিয়ার গ্রোথ, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ। আসলে মানে আমরা যে ফিল্ডেই যারা আছি, রাইট, এখানে কিন্তু চ্যালেঞ্জটাই কিন্তু অলওয়েজ, আমরা হয়তো ওইভাবে দেখি না, বাট চ্যালেঞ্জটা কিন্তু আমাদের অলওয়েজ মোটিভেশন করে। কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করার রাস্তা কি তাহলে? অবশ্যই কমন মিস্টেক আপনি যেটা বলছেন, আমি আরেকটু স্পেসিফিক বলি। তার কারণ এখানে আমি যেটা দেখি, যেহেতু আমার ইনস্টিটিউশনে প্রতিদিন এরকম অ্যাটলিস্ট 5টা-6টা করে ইন্টারভিউ কন্টিনিউয়াসলি চলতেছে, আমরা এটা কন্টিনিউয়াসলি দেখি যে ধরনের মিস্টেকগুলো হয়। এখন যেহেতু আইটির জবগুলোতে প্রচুর হচ্ছে ভার্চুয়াল ইন্টারভিউ হচ্ছে, রাইট, সেই ক্ষেত্রে অনেক সময় সিম্পল মিস্টেক আমরা যেটা করি, দেখা যাচ্ছে কি যে আমরা এমনকি ইন্টারভিউতে মানে লগ ইন করতে বা ইন্টারভিউতে যাইতে আমরা লেট করে ফেলতেছি, রাইট? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সুতরাং আমাদের মেক শিওর করতে হবে যে এটা যদি ভার্চুয়াল ইন্টারভিউ হয় আমরা যদি অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আগে আমরা জুম বলেন বা মাইক্রোসফট আগে টিম গেলে বলেন, অসুবিধা কি? অবশ্যই আমি 2-3 মিনিট তো খুবই কম সময়, অনেক প্রবলেম হতে পারে হঠাৎ করে। আমি সাধারণত বলি 3 to 5 মিনিট ম্যাক্সিমাম। তার কারণ এর আগে গেলে যে জিনিসটা হয় কি, হয়তো বা দেখা যায় যে ওই রুমটাই ওপেন হয় নাই বা বসে থাকবো, হোস্টরা হয়তো বা সেখানে হয় না। হ্যাঁ, সেখানে আপনাকে হয়তো বা বলবে যে হ্যাঁ আমরা হোস্টকে নোটিফাই করছি। হ্যাঁ, বাট হ্যাঁ আপনি যেটা বলছেন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি লগ ইন করতেছেন হয়তো বা 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট আগে, বাট আপনার মেক শিওর করতে হবে আপনার কম্পিউটারের ক্যামেরা ঠিকভাবে কাজ করতেছে, সেখানে ভয়েস ঠিকভাবে কাজ করতেছে, এভরিথিং সেট আপ প্রপারলি ডান। টাইম ডেফিনেটলি ইম্পর্টেন্ট। অ্যানাদার থিং অনেকে যেটা করে, যেহেতু আমরা অনলাইনে করতেছি, দেখা যাচ্ছে কি আমি একটা টি শার্ট পরে আমি ইন্টারভিউতে ঢুকে পড়ছি, রাইট? এখন হ্যাঁ আমরা ওয়ার্ক ফ্রম হোম, বাট আমি যখন একটা ইন্টারভিউতে যাব আমরা বলতেছি না যে স্যুট টাই ইউ হ্যাভ টু বি এ প্রফেশনাল, যেটা আমরা ইন পার্সন ইন্টারভিউতে যাই। বাট সেখানে অ্যাটলিস্ট আমাদের যে ধরনের ক্যাজুয়াল যে ব্যাপারটা, অ্যাটলিস্ট কলার্ড শার্ট অথবা মনে করেন যে চুলটা যাতে ঠিক থাকে, বা আমরা যাতে সেখানে যাতে আমাকে প্রফেশনাল দেখা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম ক্যামেরার যেহেতু আমরা লক্ষ্য করবো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী আছে, হ্যাঁ, সেখানে কোনো প্রকার নয়েজ আসতেছে কিনা। দেখা যাচ্ছে যে আমি হয়তো কথা বলতেছি, দেখা যাচ্ছে চারদিক থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু অনেকটা নির্ভর করে। এবং আমি যেহেতু ভার্চুয়াল ইন্টারভিউ নেই, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি যে সে যে ইন্টারভিউ দিচ্ছে সে এই ব্যাপারগুলোকে চিন্তা করে করছে কিনা, সেখানে প্রিপারেশনের ব্যাপার আছে। আরেকটা জিনিস আমি বলবো, যেটা যখন আমরা ইন পার্সন ইন্টারভিউ দিই সেখানে এখানে এই দেশে এই ধরনের ইন্টারভিউতে কিন্তু আই কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কারোর সাথে কথা বলতেছি তার চোখের দিকে তাকায় কথা বলা, বা মানে বডি ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, হ্যান্ড মুভমেন্টটা সেটা করা। এখন হয় কি অনেক সময় যে আমরা ভার্চুয়ালি যখন ইন্টারভিউ দিতেছি দেখা যায় আমরা ওই জিনিসটা ফোকাস করতেছি না, হয়তো বা ক্যামেরা আছে আমার সামনে বাট আমি আর একদিকে তাকায় থাকে ইন্টারভিউটা দিচ্ছি। হ্যাঁ, তো আমরা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো কমন মিস্টেকগুলো হচ্ছে। আবার আরেকটা, আমি যদি অ্যাটিটিউডের ব্যাপারে আসি, অনেক ক্ষেত্রে আমাদেরকে মেক শিওর করতে হবে এই ধরনের ইন্টারভিউতে আমরা যখন যাই তখন এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেখানে আমরা দেখতে চাই যে একজন আসলে কতটুকু পজিটিভ। যেমন এখানে আমাদের কখনই উচিত হবে না আমাদের আগের জব সম্বন্ধে কোনো কিছু নেগেটিভ বলা, রাইট? যেমন আমার ম্যানেজার সম্বন্ধে কোনো কিছু নেগেটিভ বলা, রাইট? তার কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আমি যদি আমার প্রিভিয়াস ম্যানেজার সম্বন্ধে নেগেটিভ কোনো কথা বলি, এখন কোনো ম্যানেজার যদি আমাকে ইন্টারভিউ দেয় সেই ম্যানেজার কিন্তু চিন্তা করতে পারে যে আমি যখন এই জবটা ছেড়ে যাব তখন তার সম্বন্ধে হয়তো আমি নেগেটিভ বলবো, রাইট? এই যে পজিটিভ অ্যাটিটিউডগুলো, হ্যাঁ, এই জিনিসগুলা অনেকেই ছোট ছোট জিনিস যেগুলোকে আমি মনে করি আগের জবটি ছেড়ে কেন আমি নতুন জবে আসতে যাচ্ছি এটার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ উত্তর থাকতে হবে। অবশ্যই এটা ভেরি কমন কোয়েশ্চেন, দ্যাট ওয়াই আর ইউ লুকিং ফর এ নিউ পজিশন, রাইট? সেই ক্ষেত্রে আমাদের কিছু সেফ অ্যান্সার আছে। সেই ক্ষেত্রে হয়তো বা মানে আমরা ডেফিনেটলি বলতে পারবো না যে হ্যাঁ আমি মোর স্যালারির জন্য আসতেছি, রাইট? আমি মনে করি যে সেই ক্ষেত্রে তাদের আমাদের বলা উচিত যে হোয়াট মোটিভেটস, লাইক সেখানে হয়তো বা চ্যালেঞ্জ মোর, সেখানে হয়তো বা নতুন টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে। আবার এমনও হইতে পারে হয়তো বা যদি কারো এরকম হয় যে তাদের প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে, তারা নতুন জব মুভ করতেছে, হোয়াট এভার, সেটাকে আমাকে অনেস্টলি সেটা সুন্দর একটা স্টোরির মাধ্যমে সিচুয়েশনটাকে আমাদেরকে তুলে ধরাটা। এক্সেলেন্ট। একদম শেষ কোয়েশ্চেন আজকের জন্য, সেটা হচ্ছে যে মেটা ইনফোটেক এই প্রিপারেশনের জন্য কি করে, মানে আপনারা কিভাবে কি বলেন আমাদের যারা যায় এই ইন্টারভিউ সেশনের জন্য? অবশ্যই আমি মনে করি যে মেটা ইনফোটেকের আমাদের এখানে আমাদের একটা স্টুডেন্টের ইন্টারভিউর পিছনে আমরা প্রচুর এনার্জি এবং প্রচুর ধরনের রিসোর্স সরবরাহ করি। তার কারণে ফার্স্ট জিনিস হচ্ছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। হ্যাঁ, কারণ একজন ট্রেনিং কমপ্লিট করতেছে বাট দেখা যাচ্ছে কি যখন ইন্টারভিউতে যাচ্ছে একটা জিনিস যেটা হয়, যদি ইন্টারভিউটা খারাপ হয় বা সামহাউ যদি তাদের মনের মতো না হয় তখন কিন্তু মানুষ ডিপ্রেস হয়ে যেতেছে। তখন দেখা যাচ্ছে কি, আমি একটা কথা বলি যে অনেকেই হয়তো বা আইটিতে, এবং আপনি বলবেন এটা নিয়ে আমাদের আগেও ডিসকাশন হয়েছে যে অনেকে বলে যে জব মার্কেটে আসছি, জব পাচ্ছি না, ইন্টারভিউ হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় আসলে একজন কেন জব পায় না তার পিছনে মেইন কারণটাই হচ্ছে যে তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। তারা ইন্টারভিউ দেওয়ার পরে তারা ফার্স্ট জিনিস যেটা চিন্তা করতেছে, আমাকে দিয়ে এটা হবে না। দ্যাটস এ রং কনসেপ্ট। তার কারণ কি একটা ইন্টারভিউ একভাবে হয়েছে, আরেকটা ইন্টারভিউ হয়তো অন্যভাবে হতে পারে। যার ফলে ফার্স্ট জিনিস আমরা মেটা ইনফোটেকে যেটা করি যে ফুল সাপোর্ট যাতে আমাদের স্টুডেন্টের জন্য থাকে। নাম্বার ওয়ান আমরা এখন যেটা করতেছি আমাদের, এবং তারা ইন্টারভিউটা আপনাদের অফিস থেকে দিতে পারে 100%।
এবং এইটার পিছনে কারণটাই কিন্তু ওইটা যে তারা যদি নিজে ইন্টারভিউ দেয় তখন তারা নিজের সাথে নিজেরা কথা বলবে বা তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলবে, সেখানে তার একটা নেগেটিভিটি আসতে পারে। আমাদের এখানে যখন আসে ইন্টারভিউটা তারা আমাদের অফিসে এসে দিবে, সে ধরনের আমাদের কনফারেন্স রুম সেট আপ করা আছে, এবং ইন্টারভিউয়ের পরে কিন্তু আমরা 10 to 15 মিনিট ইন্টারভিউটা নিয়ে অ্যানালাইসিস করি যে এখানে কি কোনটা ভালো ছিল, কোনটা হয়তো সেভাবে ভালো হয় নাই, নেক্সট টাইম সে কীভাবে ভালো করতে পারে। হ্যাঁ, এই সাপোর্টটা আমরা অবশ্যই দিই। আবার হ্যাঁ, যদি সেখানে হার্ড কোর টেকনিক্যাল কোনো কিছু আসে সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদের সেখানে সাপোর্ট করার চেষ্টা করি, সেখানে যদি কোনো প্রকার কোয়েশ্চেন আসে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইন্টারভিউর আগে আমরা স্টুডেন্টদের সাথে জব ডিসক্রিপশন নিয়ে কথা বলি, আমরা প্রেডিক্ট করি যে কী ধরনের কোয়েশ্চেন সেখানে আসতে পারে, এবং তাদেরকে আমরা মেক শিওর করি তারা টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তারা সঠিক কোয়েশ্চেন করতেছে। আমাদের ওখানে আসলে সামনে আমাদের স্টুডেন্টদের সামনে কোয়েশ্চেন দেওয়া আছে যে তারা ওই কোয়েশ্চেনগুলো করবে যাতে কোয়ালিটি মান কোয়েশ্চেন হয়। আবার টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ তারা কীভাবে বলতেছে, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে স্টুডেন্টদের জন্য ওইভাবে সেট আপ করা। আর প্লাস হচ্ছে যেটা আসল সাপোর্ট আমি মনে করি যেটা ইমোশনাল সাপোর্ট, যে ইফ সামথিং গোজ রং আমরা স্টুডেন্টদেরকে সেই ধরনের গাইডলাইন্স দেই যাতে নেক্সট টাইম তারা ভালো করতে পারে। এক্সেলেন্ট, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা হারি জিতি সবসময় ধন্যবাদটা বলি তাদেরকে, হবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট দলের মতো আমরা তাদের সাথে আছি যে হবে, তারা নিউ ইয়র্কে আছে এই মুহূর্তে, এবং 1 জুন বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ ভারতের, আপনারা জানেন। হ্যাঁ, আজকে আসলে আমার এক স্টুডেন্ট, সে খুব অ্যাক্টিভ ক্রিকেটে, ও আমাকে বাংলাদেশের ক্রিকেট টিমের একটা জার্সি গিফট করছে। বাহ, সেরকম জার্সি তো আমারও একটু দরকার। অসুবিধা নেই, খুবই ভালো। প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি মাহবুব সিদ্দিক আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ শাম ভাই। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকেন বলেই আমরা এই আয়োজনটা করি। এবং আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।